লাগামহীন ভোগ্য পণ্যের বাজার। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে কেজি প্রতি ৮ টাকা বেশিতে বিক্রি হচ্ছে চিনি। প্রতিদিনই বাড়ছে তেলের দাম, বাড়তি আদা রসুনও। ইন্ডিয়াতে অতিবৃষ্টি, আপনার যে বন্যা, এরপর হচ্ছে দুর্গাপূজার বন্ধ, এসব কারণে আপনার ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেল নাই, তেলের এখানে বুকিং বেশি। চিনি নাই, চিনির সরবরাহটা কম। বাড়তি খরচ সামাল দিতে টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইন। বাজারে যে দাম, এটা আমাদের নাগালের বাইরে। সব চিনির দামটা কম, ডাইলের দামটা কম, এগুলা খাই আমরা কোনো রকম আলাদা মতো বাকি আছি। চাহিদার তুলনায় আমাদের মালের পরিমাণ কম। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান্তাজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে চাঁদাবাজির সময় হাতে নাতে আটক ৫। নিজেদের কর্মী দাবি করে পরিবহন চালক শ্রমিকদের ধর্মঘট, দুর্ভোগে সাধারণ মানুষ। করোনা রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালামের আত্মসমর্পণ, জামিন দিলেন আদালত। প্রতারণায় ডিজিটাল কাবুলিওয়ালা, ঋণ দেওয়ার কথা বলে অ্যাপসের মাধ্যমে খুলে বসেছে সুদের কারবার। পুরোটাই নিয়ন্ত্রণ হয় চীন থেকে, জড়িত দেশীয় দোসর। আজ থেকে সৈয়দপুর কক্সবাজার রুটে চালু হলো বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই নতুন রুট, দেশীয় পর্যটন বিকাশের আশা। সাফ স্বপ্নযাত্রা পূরণের পথে এবার মালদ্বীপ বাধা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাতে পারলেই ফাইনালের পথ হবে আরো মসৃণ। মালদ্বীপ বাংলাদেশ ম্যাচের সব খবর, সর্বশেষ খবর জানিয়ে দেব আমি এস.এম. ইকবাল। অস্থির দেশের ভোগ্যপণ্যের বাজার। সরকার দাম বেঁধে দিলেও মানা হচ্ছে না। চিনির খুচরা মূল্য কেজি প্রতি ৭৪ টাকা নির্ধারণ করে দেয়া হলেও বাজারে বিক্রি হচ্ছে ৮২ টাকা। তেলের দাম প্রতিদিনই কেজিতে প্রায় ১ টাকা করে বাড়ছে। লাগাম ধরা যাচ্ছে না পেঁয়াজ, আদা, রসুনেরও। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়েছে আর দেশে মিল থেকে সরবরাহ বন্ধ, এই দুই অজুহাত ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে। বর্তমানে মাত্র 2টি মিল থেকে চিনি বাজারে আসছে, বাকি মিলগুলো উৎপাদন বন্ধ রেখেছে বলে অভিযোগ উঠেছে। সিটি মিল আর মেঘনা মিল ছাড়া অন্যান্য মিলের মধ্যে চিনি নাই, চিনির সরবরাহটা কম। কয়েক মাস ধরেই তেলের বাজার যে ঊর্ধ্বগতি, এখনো তা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে বিক্রি করছিলাম সুপার আমরা 136 টাকা, এখন বিক্রি করতেছি 140 টাকা। আন্তর্জাতিক বাজারে তেল নাই, তেলের এখানে বুকিং বেশি। গত 2 সপ্তাহ আগেও আদা, রসুন এবং পেঁয়াজের দাম ছিল নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু ভারতে বন্যার অজুহাতে পেঁয়াজ এবং চীনে সংকটের অজুহাতে আদা ও রসুনের দাম প্রতিদিনই বাড়ছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ 52 টাকা, আদা 110 টাকা এবং রসুন 95 টাকা দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়াতে অতিবৃষ্টি, আপনার যে বন্যা, এরপর হচ্ছে দুর্গাপূজার বন্ধ, এসব কারণে আপনার ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। চাইনা আদা হচ্ছে 105 থেকে 110 টাকা আর চাইনা রসুন হচ্ছে 95 থেকে 97 টাকা। তবে কয়েক সপ্তাহ বাড়ার পর চলতি সপ্তাহে ডালের দাম বাড়া কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যে মসুর ডাল আপনার গত সপ্তাহে 84 টাকা ছিল, সপ্তাহে 84 টাকা আছে বিদেশিটা, আর দেশিটা আপনার প্রকারভেদে 90 থেকে আপনার 102 টাকা পর্যন্ত আছে। ভারত, মিয়ানমার ও চীন থেকে পেঁয়াজ, আদা, রসুন, ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে ভোজ্য তেল এবং চিনি আমদানি করে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নিত্যপণ্যের বাড়তি খরচ সামাল দিতে দীর্ঘ লাইন টিসিবির ট্রাকের সামনে। চাহিদা বেশি থাকায় চলতি মাসে বাড়ানো হয়েছে খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রির পরিসর। আগামী সপ্তাহেই বাড়বে পেঁয়াজের সরবরাহ। বেশি সংখ্যক ভোক্তার হাতে পণ্য দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পণ্য সরবরাহ বাড়ানোর দাবি, নিত্যপণ্যের দামে নাভিশ্বাস ওঠা ভোক্তাদের। এই দৃশ্য প্রায় প্রতিদিনের। টিসিবির পণ্য নিয়ে ট্রাক আসতেই ভিড় জমে যায় ভোক্তাদের। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে মানুষের সারি, কিন্তু কমে আসে পণ্যের পরিমাণ। তাদের অপেক্ষার কারণ পরিষ্কার, বাজার দরের চেয়ে বেশ কম দামে মিলে ডাল, তেল, পেঁয়াজ ও চিনি। আমরা গরিব মানুষ, দিন আনে দিন খাই। পেঁয়াজ 30 টাকা কেজি পাইতেছি, চিনির দামটা কম, ডালের দামটা কম,
এগুলা খায় আমরা কোনো রকম আলাদা মতো বাকি আছি। পণ্য পেতে দীর্ঘ অপেক্ষার মধ্যেই প্রায়ই ওঠে নিয়মভঙ্গের অভিযোগ। একজন আসে 6 জন ঢুকাই দেয়, ঘরে শুয়ে শুয়ে লাইন পায়। বাইরে তো অনেকে আইসা মনে করেন যে টাকা দিয়ে ইয়া করে নিয়ে যায়। ডিলাররা জানালেন সব নিয়ম নীতি মানলেও দিন শেষে অনেক ভোক্তাকে ফিরতে হয় খালি হাতে। যদি মালটা আর একটু পরিমাণ বাড়ায় দেওয়া হয় তাহলে প্রত্যেকটা লোক এই যে লাইনে দাঁড়ায় কষ্ট করে দাঁড়ায় থাকে, তাহলে আমরা তাদেরকে মালটা ঠিকভাবে তাদের হাতে হাতে দিতে পারবো। টিসিবির হিসাব খুচরা বাজারে 1 লিটার সয়াবিনের দাম 145 থেকে 150 টাকা, সেখানে ট্রাকে মিলে 100 টাকায়। এখানে পেঁয়াজ মিলে 30 টাকায়, বাজারে দাম পড়ে 50 থেকে 60 টাকা। 1 কেজি চিনি ও ডালের সাশ্রয় হয় 30 থেকে 40 টাকা। তাই তো সীমিত পণ্য বেশি ভোক্তার হাতে পৌঁছে দিতে তৎপর সংস্থাটি। 400 থেকে 450টি ট্রাকে আমাদের পণ্য বিক্রি করা হচ্ছে। ঢাকা সিটিতে 95 থেকে 100টা ট্রাক প্রতিদিন যাবে। প্রতিটি ট্রাকে আমাদের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে। একটা ট্রাকে প্রতিদিন এখন 500 কেজি করে পেঁয়াজ দিচ্ছি। সামনের সপ্তাহে আমাদের আরো কিছু পেঁয়াজ বাইরের দেশ থেকে আসবে, তখন বিক্রির পরিমাণটা আরো বৃদ্ধি পাবে। আগামী 28 তারিখ পর্যন্ত চলবে টিসিবির চলতি মাসের খোলা ট্রাকে বিক্রি কার্যক্রম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে 5 চাঁদাবাজকে গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। এই সুযোগে অন্য ছোট যানবাহনের বিরুদ্ধে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া হাতিয়ে নেওয়ার অভিযোগ যাত্রীদের। এদিকে শ্রমিকদের দাবি, পুলিশি চাঁদাবাজি ও মামলার প্রতিবাদে এ ধর্মঘট। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। পরিবহন সংকটে মানুষের ভোগান্তির এমন জটলা নগরীর প্রবেশমুখ শাহ আমানত সেতু চত্বর এলাকার। বৃহস্পতিবার সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে যানবাহন না পেয়ে বিপাকে কলেজ শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়ে বহুগুণে। গাড়ি নাই, টেম্পো স্ট্রাইক বলতে এগুলো লোকাল যেগুলো যাইতো এখান থেকে এগুলো বলতে স্ট্রাইক। এখানে গাড়ি নেই, যেতে পারছি না কলেজে। লাস্ট ডেট কেমনে জমা দিব কি জানি, এখন তো গাড়িও চলতেছে না। পরিবহনের অভাবে সিএনজি, রিক্সা, ট্রাক ও বাসে ঠাসাঠাসি করে গন্তব্যে যেতে দেখা যায়। এই সুযোগ কাজে লাগিয়ে 3-4 গুণ বেশি ভাড়া আদায়ের দাবি যাত্রীদের। রিক্সা বা অধিক ভাড়া নিয়ে এখন গন্তব্যস্থলে যাইতে হইতেছে, মানুষের হয়রানি সৃষ্টি হইতেছে। 10 টাকার ভাড়া আছে 30 টাকা, আমাদের মতো স্টুডেন্টরা কি 10 টাকা ভাড়া 30 টাকা দিতে পারবো? বুধবার দুপুরে নগরীর অলঙ্কার মোড় থেকে পেশাদার 5 পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নগরীতে পরিবহন চলাচল বন্ধ করে পরিবহন শ্রমিকরা। তবে ভিন্ন কথা বলছেন শ্রমিকরা। তাদের দাবি, চাঁদাবাজি ও মামলার প্রতিবাদে এই ধর্মঘট। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সবকিছু আমাদের কমপ্লিট আছে, ডকুমেন্ট, লাইসেন্স সব আছে, তারপরে আমাদেরকে মামলা দিতেছে। এক একটা মামলা 5,000 6,000, একখান চড়াইলে একখান চড়াইলে একখান, কোনো পার্কিং নাই। তারপরে হক আর হলে রাস্তাঘাট দখল করে গেলি তারা নিজেরাই কর্মবিরতি বেঁচে দেয়। চট্টগ্রাম নগরীর অন্তত 30টির বেশি রোডে 3000-এর বেশি 3 চাকার রিম্যাক্সিমা, টমটম, হিউম্যান হলার চলাচল বন্ধ রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর কাজীর দেউড়ি এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, চট্টগ্রামে এখনো পর্যন্ত যে ছোট আকৃতির যে গণপরিবহনগুলো, বিশেষ করে রিম্যাক্সিমা, অটোরিকশা এবং টমটম এবং হিউম্যান হলা সহ যেগুলো এখনও চলাচল বন্ধ রয়েছে। নগরীতে অন্তত 30টির বেশি যে সড়ক রয়েছে, যেখানে প্রায় 3000-এর বেশি যেই গণপরিবহনগুলো চলে ছোট আকৃতির, সেগুলো এখন বন্ধ রয়েছে। তবে বড় বাসগুলো চলাচল করছে। বিশেষ করে শহরের যে সকালে যারা অফিসগামী যে শিক্ষার্থী, অফিসগামী যে সাধারণ মানুষ এবং স্কুল কলেজগামী শিক্ষার্থী, তারা বিপাকে পড়েছিলেন সে বিভিন্ন জায়গায়। বিশেষ করে চট্টগ্রাম নগরীতে ঢোকা যে প্রবেশের যে পথগুলো রয়েছে, সেখান থেকে যে ছোট আকৃতির গণপরিবহনগুলো সবগুলো বন্ধ থাকায়, বিশেষ করে শাহ আমানত সেতু, অক্সিজেন এলাকা এবং সিটি গেট এলাকায়, এখানে কিন্তু মানুষ এসে বিপাকে পড়েছেন। এবং সকাল থেকে যে সীমিত আকারে যে দূরত্বে যারা বিভিন্ন অফিস আদালতে যায়, সেরা সমস্যায় পড়েছেন। তবে এই সুযোগে কিন্তু যে ছোট আকৃতির যে রিক্সা, বিশেষ করে রিক্সা এবং সিএনজি এবং এই যে তারা অধিক ভাড়া কিন্তু হাতে নিচ্ছে। এবং তারা যে যাত্রীরা বলছেন যে যেখানে 10 টাকার ভাড়া তারা 30 টাকা 40 টাকা পর্যন্ত তাদের দিতে হচ্ছে। এবং একটি সিএনজিতে 10-12 জনকে ঠাসাঠাসি করে যাচ্ছে। অনেকে আমরা দেখেছি ট্রাকে করে কিন্তু গাদাগাদি করে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি। আপনি হয়তো জানেন, গতকালকে কিন্তু র্যাব 5 জনকে আটক করেছে চাঁদাবাজির অভিযোগে। তাদের অভিযোগ ছিল তারা বিভিন্ন কাওয়ার বাঁধ থেকে চাঁদা নিয়েছে। এই
অভিযোগে তাদেরকে হাতে নাতে ধরে এবং সেই যুক্তিতেই কিন্তু আজকে তাদের মুক্তির দাবিতেই কিন্তু রাস্তায় নেমেছে পরিবহন শ্রমিকরা, বিশেষ করে ছোট কেজি যে গণপরিবহনগুলো তারা। তবে তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন। তারা এখন বলছে যে আসলে তারা আন্দোলনে নেমেছেন চাঁদাবাজির প্রতিবাদে এবং তাদের যে মামলা দেওয়া হচ্ছে, অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, সেইগুলোর দাবিতে তারা মাঠে নেমেছেন। তো এই যে আসলে সকাল থেকে যে বন্ধ রয়েছে এখনো পর্যন্ত সেই গণপরিবহন ছোটাকে যে গণপরিবহনগুলো চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। হয়তো আজকে না হয়তো তার একটি মিটিংয়ের মাধ্যমে, তারা পুলিশের সাথে একটি বৈঠকের মাধ্যমে হয়তো এরকম কোনো সুরাহা হতে পারে আমরা জানিয়ে দিচ্ছি। তবে যখন সুরাহা হবে তখন দর্শকদের উদ্দেশ্যে এবং সেই তথ্যটা আমরা জানিয়ে দেবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামে ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। সে বিষয়ে সবশেষ খবর জানাতে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। আদালতে আত্মসমর্পণ করে করোনার রিপোর্ট জালিয়াতি অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। মামলায় প্রথমে তার নাম বাদ দেয়া হলেও রিজেন্ট কাণ্ড তদন্তে দুদকের চার্জশিটভুক্ত আসামি হন আবুল কালাম। যে আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল এবং মেধাবী কর্মকর্তা। রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগ নিয়ে বারবার প্রশ্ন উত্তর এড়িয়ে গেলেও দুদকের জিজ্ঞাসাবাদের পর গত বছরের 13ই আগস্ট নিজেকে সৎ দাবি করে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি চান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। এ কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযানের সিলগালা করার পর প্রশ্ন ওঠে, লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর কি করে হলো? তারপর সামনে আসে তড়িঘড়ি করে চুক্তি অনুষ্ঠান আয়োজনের ছবি, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক সহ স্বাস্থ্য খাতের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। এই দুটোকে ডেডিকেটেড হসপিটালে রূপান্তর করায় তিনি তাদের সাথে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষের সাথে এমইউ করেছেন। দুদকের মামলায় প্রথমে বাদ দেয়া হয় আবুল কালাম আজাদের নাম, কিন্তু শেষ পর্যন্ত গত 20 সেপ্টেম্বর শাহেদের সাথে চার্জশিটে নাম ওঠে আবুল কালাম আজাদের। সেই মামলায় জামিন নিতে বৃহস্পতিবার আদালতে হাজির হন আবুল কালাম আজাদ। শুনানির পর বিচারক KM ইমরুল কায়েস জামিন মঞ্জুর করেন। ৩,৯৩৯ জন কোভিড রোগীর বিনামূল্যে চিকিৎসার কথা বলে ৩,৫০০ টাকা হিসেবে মোট ১,৩৭,৮৬,৫০০ টাকা সহ ৩,৩৪,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে 2020-এর সেপ্টেম্বরে শাহেদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। একটি সংসদীয় আসন ও স্থানীয় সরকার পর্যায়ে বেশ কিছু নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের বৈঠকে বসেছে আওয়ামী লীগ। সকাল 10:30টায় গণভবনে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে মেরিনা জাহান কবিতাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করে মনোনয়ন বোর্ড। এছাড়া আজকের সভা থেকে 10 পৌরসভা এবং বেশ কিছু উপজেলায় নৌকা মার্কার প্রার্থী ঠিক করবেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সহ 2টি মনোনয়ন বোর্ডের সদস্যরা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর কখনোই হবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সচিবালয়ে বাংলাদেশ সংবাদ ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এই যে বদলে যাওয়া বাংলাদেশ, সারা পৃথিবী প্রশংসা করে, ফখরুল সাহেবরা প্রশংসা করতে পারে না। এটি হচ্ছে দুর্ভাগ্যজনক। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, কোন দুঃখে বিএনপিকে মানুষ ভোট দিবে। আবার কি পেট্রোল বোমা মারার জন্য 500 জায়গায় আবার একসাথে বোমা বিস্ফোরণের জন্য? আর তত্ত্বাবধায়ক সরকার আর কখনো বাংলাদেশে হবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সময়ে নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, রুটিন কাজ করবে। আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নির্বাচন হয় না। বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের পর এখন সাধারণ মানুষের ওপরও আওয়ামী লীগ সরকার জুলুম নিপীড়ন করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে। গত কয়েক বছরে আমাদের অসংখ্য নেতাকর্মী বাড়িতে একই
কায়দায় একইভাবে নির্যাতন করা হয়েছে। একা বিএনপির কোনো আপনার সংগ্রাম নয়, হতে পারে না। এটা সমগ্র বাংলাদেশের জাতির এটা একটা সমস্যা। এই সংকটকে থেকে উদ্ধার করতে হলে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। একা বিএনপি তো আজকে এই ভয়াবহ অবস্থার মধ্যে পড়েনি, গোটা জাতি পড়েছে। এই সরকারকে অবশ্যই তাদেরকে সরে যেতে হবে এবং জনগণের কাছে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সৈয়দপুর কক্সবাজার রুটে চালু হলো বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই নতুন এ রুটে বিমান চলাচল শুরু হলো। এতে খুশি যাত্রীরা। দেশীয় পর্যটন বিকাশের আশা কর্তৃপক্ষের। সাকিব হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর 12:10 ৭৪ জন যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সরাসরি ফ্লাইট সংযুক্ত করার মধ্য দিয়ে দেশীয় পর্যটন বিকাশের নতুন দিগন্তের উন্মোচন হলো। এতে খুশি কক্সবাজারগামী পর্যটক সহ যাত্রীরা। সৈয়দপুর থেকে কক্সবাজার যাই কমপক্ষে আমাদেরকে 18-19 ঘন্টা জার্নি করতে হয়, সেক্ষেত্রে বিমানে গেলে অবশ্যই 1-1.5 ঘন্টায় আমরা চলে যেতে পারবো। আমাদের সৈয়দপুর তথা উত্তরাঞ্চলবাসীর স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে, এজন্য আমি আনন্দিত। সৈয়দপুর কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী সহ স্থানীয় সংসদ সদস্য ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুধু বিমান নয়, রেলে করে এই অঞ্চলের মানুষ যারা সরাসরি কক্সবাজারের সঙ্গে যুক্ত হতে পারে। আগামী বছর ডিসেম্বর নাগাদ আমরা রেলে এই সৈয়দপুরকে কক্সবাজারের সঙ্গে সংযোগ প্রথম অবস্থায় সপ্তাহে একদিন সৈয়দপুর থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চলাচল করবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। সময় সংবাদ, নীলফামারী। পাসপোর্ট ছিল সৌদি প্রবাসীদের, ভুলে সেই পাসপোর্টে সই করেছে ওমান দূতাবাস। খেসারত হিসেবে 99টি বাতিল পাসপোর্ট ফেরত পাঠানো হলো দেশে। এজন্য বিদেশের মিশনগুলোতে দক্ষ জনবলের অভাবকেই দুষছে পাসপোর্ট অধিদপ্তর। এর মধ্যেই আগামী 1 বছরের মধ্যে বিদেশের 80টি মিশনে ই পাসপোর্ট সেবা চালু করতে চায় অধিদপ্তর। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি 1 কোটিরও বেশি, যাদের পাঠানো অর্থে দেশ বারবার রেমিটেন্সে শীর্ষস্থান অর্জন করে আসছে। অর্থনীতিতে তৈরি হয় বৈদেশিক মুদ্রা রিজার্ভের রেকর্ড। বিশাল সংখ্যকে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় সবুজ পাসপোর্ট। সেই পাসপোর্ট নিয়ে দুর্ভোগের শেষ নেই প্রবাসীদের। সাম্প্রতিক সময়ে কুরিয়ার কোম্পানির ভুলে সৌদি প্রবাসীদের পাসপোর্ট চলে যায় ওমানে। সেখানে ওমানের দূতাবাস না দেখেই স্বাক্ষর করায় 99টি পাসপোর্ট বাতিল হয়ে যায়। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন ওই পাসপোর্ট প্রত্যাশীরা। বাস্তবতা হচ্ছে, গুরুত্বপূর্ণ এই পাসপোর্টের জন্য বিশ্বের 80টি মিশনের মধ্যে মাত্র 15টিতে রয়েছে নামমাত্র জনবল। দক্ষ কর্মকর্তা না থাকায় দূতাবাসের হাত ধরে রোহিঙ্গাদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার মতো ঘটনা যেমন আছে, তেমনি পাসপোর্ট নিয়ে জটিলতায় পড়তে হয় প্রবাসীদের। আমাদের যে ফরেন মিশন যেগুলো আছে, সেখানে যারা কাজ করতেছে তাদের সবাই এই বিষয়টা, অর্থাৎ এখানে একটা অভিজ্ঞতার বিষয়। এখানে বর্তমানে আমাদের 22টা মিশনে আমাদের পাসপোর্ট অধিদপ্তর এবং আমাদের অফিসারগুলো সবগুলো আমাদের প্রশাসন ক্যাডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আছে। আর বাকি মিশনগুলোতে ফরেন মিনিস্ট্রির লোকজন এই কনসুলার কাজটা করতেছে। এটা গ্র্যাজুয়ালি পাসপোর্ট অধিদপ্তরের লোক কাজ করা যারা অভিজ্ঞ তারাই করার শ্রেয় আমি মনে করি। এমন পরিস্থিতিতে 1 বছরের মধ্যে বিদেশের সব মিশনেই ই পাসপোর্ট চালু করতে চায় পাসপোর্ট অধিদপ্তর। প্রশ্ন ছিল, জনবল সংকটে কিভাবে সম্ভব? 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত ফরেন মিশন শেষ করব, এটা আমাদের পরিকল্পনা আছে। এটা শেষ করলে বাংলাদেশের যে 69টা প্লাস এর সাথে 80টা যোগ হয়ে গিয়ে সারা পৃথিবীতে সকল ই পাসপোর্ট নেওয়া যাবে। চলতি বছরের সেপ্টেম্বরে 3 লাখের বেশি ই পাসপোর্ট সরবরাহ করেছে পাসপোর্ট অধিদপ্তর। এর মধ্যে বিদেশের মিশনগুলোতে এমআরপি পাসপোর্ট দেওয়া হয়েছে 1,08,000। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রক্রিয়াকে সহজ করতে টিএসসিতে বসানো হয়েছে অস্থায়ী নিবন্ধন কেন্দ্র। আগামী 7 দিন এই কার্যক্রম চলবে। নিবন্ধন শেষ করার 2 দিনের মধ্যেই জাতীয় পরিচয়পত্র পাবেন শিক্ষার্থীরা। এর ফলে সব শিক্ষার্থীদের কোভিড টিকা গ্রহণ সহজ হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাফিসা নাজনীন। জাতীয় পরিচয়পত্র না থাকায় কোভিড টিকা নিতে পারেননি। বৃহস্পতিবার টিএসসিতে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে বিড়ম্বনা ছাড়াই জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। ফর্ম ফিল আপ করছি অনলাইনে, তো আজকে সে সব জমা দিলাম, সব স্ক্যান হয়ে গেল, সব কিছুই হয়ে গেল, তাড়াতাড়ি হয়েছে আর কম ঝামেলা হয়েছে আমার মতে। জাতীয় পরিচয়পত্র না থাকা অন্যান্য শিক্ষার্থীরাও প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তথ্য পূরণ করেন, পরে তা হল থেকে শনাক্ত ও যাচাই করেন। সবশেষ টিএসসিতে এসে অস্থায়ী কেন্দ্রে আঙ্গুলের ছাপ ও ছবি তুলে নিবন্ধন করেন। প্রক্রিয়ায় সন্তুষ্ট শিক্ষার্থীরা। এনআইডি না থাকার কারণে আমি পাসপোর্ট করতে পারছিলাম না, আমি যে কোভিডের টিকা নিব এটাও পারছিলাম না ঠিক মতো। এখানে আসার পর থেকে সবাই খুব কোঅপারেটিভ। বিশ্ববিদ্যালয় থেকে এই কাজটা করা অনেক বেশি সহজ, কারণ আমি গ্রামে যাওয়া আসা, তারপর হচ্ছে ওখানে আবার কথা বলে ওনারা খুব ভালোভাবে নিচ্ছে না, সবকিছু মিলে আর কি এটা অনেক বেশি সহজ। নির্বাচন কমিশন বলছে আঙ্গুলের ছাপ ও ছবি তোলার সর্বোচ্চ 2 দিনের মধ্যেই জাতীয় পরিচয়পত্র নম্বর দেয়া হবে। 1-2 দিনের মধ্যে তারা ওটিপি পেয়ে যাবে। যদি আমার 11 কোটি ভোটারের সাথে এটা ম্যাচিং করবে, চেক করবে, চেক করার পরে দেখা যাবে যে যদি এটাকে কোনো ম্যাচ না হয় তাহলে আমরা হয়তো 24 ঘন্টায় পেয়ে যেতে পারি। নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে উপাচার্য জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনেক শর্তই শিথিল করা হয়েছে। এখানে সীমাবদ্ধতা অনেক আছে, সুযোগ সুবিধার সীমাবদ্ধতা আছে। কিছু কিছু ওয়েবার কিন্তু তারা দিয়েছে, যেটি অন্যদের জন্য প্রযোজ্য সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাখেনি, অনেক সহজ করে দিয়েছে। আগামী 14 অক্টোবর পর্যন্ত টিএসসিতে অস্থায়ী কেন্দ্রে এসে জাতীয় পরিচয়পত্র না থাকা শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুদকের অবৈধ সম্পদ অর্জন মামলায় জামিন নামঞ্জুর করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আশফাকুর রহমান এই আদেশ দেন। এছাড়া প্রদীপের স্ত্রী পলাতক থাকায় গেজেট প্রকাশের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এর আগে কড়া নিরাপত্তায় ওসি প্রদীপকে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়। ওসি প্রদীপের স্ত্রী চুমকির 4,80,64,651 টাকার স্থাবর অস্থাবর সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় 2,44,66,234 টাকার। বাকি 2,35,98,417 টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। প্রদীপের ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে স্ত্রী চুমকি এসব সম্পদ অর্জন করেন বলে দুদকের তদন্তে উঠে এসেছে। সম্পদের তথ্যগোপন, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং মানি লন্ডারিংয়ে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার আজকে ধার্য তারিখ ছিল। ওনাকে আদালতে হাজির করা হয়েছে, আসামির পক্ষ থেকে জামিন আবেদন করা হয়েছিল। আমরা দুদক পক্ষ থেকে জামিনের আপত্তি করেছি, মাননীয় বিস্তারিত শুনে জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। আমরা কোনো হাইড করি নাই এবং আমরা কোনো মানি লন্ডারিংও করি, আমরা কোনো অর্থ বিদেশে পাচার করি নাই, অথবা আমাদের অর্থ কোনো রূপান্তর পরিবর্তন এরকম হয়েছে, এরকমও কিছু নাই। গান, পথনাট্য, চিত্র প্রদর্শনী আর বিদ্রোহ কবিতার মাধ্যমে আবরার ফাহাদের স্মৃতিচারণ করলেন তার সহপাঠী ও বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুয়েটে স্মরণ সভার আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা আবরার হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবি জানান। ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তারা। 2019 সালের 6 অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের 7 অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বাদী হয়ে 19 জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ এই মামলার বিচার কার্যক্রম চলছে। বেকার ও নিম্ন আয়ের মানুষকে টার্গেট করে স্বল্প সুদে জামানতবিহীন ঋণ দেওয়ার টোপ ফেলে চলেছিল প্রতারণা। নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন করলেই 3 থেকে 7 দিনের জন্য ঋণ দেওয়ার বিজ্ঞাপন দিয়ে মানুষকে জিম্মি করত একটি চক্র। আর এর কলকাঠি নাড়া হতো চীন থেকে। অ্যাপস ভিত্তিক সুদের 5 কারবারিকে গ্রেফতারের পর গোয়েন্দারা বলছেন, কেউ ঋণের জালে আটকালে গুনতে হয় চড়া সুদ। পুলিশ এদের নাম দিয়েছে ডিজিটাল কাবুলিওয়ালা।
টাকালা, র্যাপিড ক্যাশ, ক্যাশম্যান এমন সব বাহারি নামের অ্যাপসের ছড়াছড়ি নেট দুনিয়ায়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন করলেই মিলবে জামানতবিহীন ঋণ সুবিধা। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সুদের ব্যবসা শুরু করেছে এক শ্রেণীর প্রতারক। অ্যাপস ভিত্তিক 5 জন সুদের কারবারিকে গ্রেফতারের পর প্রতারণার নতুন দিক উন্মোচিত হয়েছে পুলিশের কাছে। কিছু চাইনিজ নাগরিক বাংলাদেশি দোসরদের সহায়তায় এই অ্যাপসের মাধ্যমে অল্প সুদে ঋণ দেওয়ার নামে অবৈধ উপায়ে গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি মাত্রাতিরিক্ত সুদ আদায় করছিল। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে অ্যাপসগুলো চীন থেকে পরিচালিত হয়, সার্ভারও সেখানেই। গ্রাহকদের সাথে প্রতারণা এবং মাত্রা অতিরিক্ত সুদ আদায় করে এবং অনাদায়ে ভয়ভীতি প্রদর্শন করে। কেভিন চেং, সে চাইনিজ নাগরিক, এমডি ইমানুয়েল এডওয়ার্ড গোমেজ, সে বাংলাদেশি পার্টনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অ্যাপসগুলোর চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহক আকৃষ্ট করে প্রতারকরা। টার্গেট বেকার ও নিম্ন আয়ের মানুষ। 3000 টাকার জন্য আবেদন করলে প্রসেসিং ফি বাবদ কেটে রাখা হয় 810 টাকা। বাকি 2190 টাকা 7 দিনের মধ্যে ফেরত দিতে হয়। তবে গুনতে হয় আরও 828 টাকা, অর্থাৎ 3000 টাকায় সুদ 1638 টাকা। পরবর্তী টাকাগুলি কোথায় যায় সেই বিষয়গুলি, মানি লন্ডারিং হয় কিনা সেই বিষয়গুলি দেখতে হবে। এইখানে টাকাগুলি যখনই এই যারা সুদ নেয়, যারা স্বল্প আয়ের লোকরা সুদ নেয়, তারা কিন্তু টাকাগুলি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট দেয়। এরকম আরও বেশ কয়েকটি অ্যাপস ভিত্তিক ডিজিটাল কাবুলিওয়ালাদের সন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 8 বছর বয়সে চুরি বিদ্যায় হাতেখড়ি, এখন বয়স 25। এই 17 বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি করে আসছিল নজরুল ইসলাম সোহাগ। হাত দিয়ে গ্রিল ভেঙে বাসা, অফিসে চুরিতে পারদর্শী সোহাগকে গ্রেফতারের পর পুলিশ বলছে প্রায় 3000 চুরির কথা স্বীকার করেছে সে। অনায়াসে 10 তলা ভবন বেয়ে উঠতেও পারদর্শী সোহাগ। বুলবুল রেজা রিপোর্ট। কোনো কিছুর সহায়তা ছাড়াই যে কোনো ভবন বেয়ে উঠে যেতে পারে নজরুল ইসলাম সোহাগ। বাসা কিংবা অফিসে উঠে মূল্যবান দ্রব্য সামগ্রী চুরি করাই তার পেশা। এই লাইনে তার অভিজ্ঞতা 17 বছরের। গেল 21শে সেপ্টেম্বর রাজধানীর উত্তরার ব্যবসায়ী ওয়াহিদুল হাসানের বাসায় গ্রিল ভেঙে চুরি করে নিয়ে যায় টাকা সহ মূল্যবান সামগ্রী। ড্রয়ারে কিছু টাকা এগুলো নেয়, আরেক রুমে, তারপরে আমার মেয়ের পড়ার রুমে যায়, ওখান থেকে একটা ল্যাপটপ, আমার বাচ্চারা যে রুমে থাকে সে রুমে যায়, সে রুমে গিয়ে ওখান থেকেও টাকা নেয়, কিছু অর্নামেন্টস। এমন বেশ কিছু চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ সন্ধান পায় চক্রটির, যার প্রধান নজরুল ইসলাম সোহাগ। প্রতি মাসে অন্তত 15টি চুরি করে সে। সেই হিসেবে গেল 17 বছরে প্রায় 3000-এরও বেশি চুরির কথা স্বীকার করেছে সোহাগ। চোরাই মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য রয়েছে তার নিজস্ব সিন্ডিকেট। দেখা গেছে রাত্রেবেলা দারোয়ান যদি ঘুমায় থাকে তাহলে দেখা উইঠা বারিন্দাতে বা ডাইনিং রুম দেয়া গ্রিল ব্যাগা করে তারপর ঢুইকা যদি ঘুমায় থাকে তাহলে চুরি করা যায়, আর যদি ঘুমায় না থাকে তাহলে চুরি করতে পারে না। পুলিশ বলছে এসব গ্রিল কাটা চোরদের নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের হিমশিম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যারা এই চুরিতে আমার এইগুলো করে তারা অধিকাংশই ভাসমান মানুষ। জন্ম হয়েছে কোথাকার নোয়াখালী জাহাজজার সরে অথবা বরিশালের ভাঙা একটা জায়গাতে, সেখান থেকে ভেসে ভেসে শহরে এসে রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, এরা অপরাধ করে আবার রাস্তায় মিলিয়ে যায়। তো এইগুলো কতগুলো মৌলিক সমস্যা যেগুলোর জন্য এদেরকে ট্র্যাক ডাউন করা আমাদের জন্য অনেকাংশে কঠিন হয়ে যায়। সোহাগ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। সে কতগুলো চুরি করেছে এটার হিসাব সে নিজেও জানে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ডাক্তার সহ প্রয়োজনীয় অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সরকারি হাসপাতালে 350 চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র 72 জন। যন্ত্রপাতির অভাবে অনেক উপজেলার হাসপাতালে হয় না অপারেশন। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকরা হাসপাতালে যোগদানের কিছুদিন পরই নানা কারণ দেখিয়ে তৃণমূলের হাসপাতাল ছেড়ে চলে যান। স্বাস্থ্য বিভাগ বলছে স্বল্প জনবলে বিপুল সংখ্যক মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। জেলার সীমান্তবর্তী পাতার ইউনিয়ন থেকে সন্তান প্রসব করতে আসা কোহিনুর বেগম সাপাহার সরকারি হাসপাতাল থেকে তাকে রেফার করায় বেসরকারি হাসপাতালে সেবা নিতে ছুটছেন।
কোহিনুরের মতো অনেকেই নানা সমস্যা নিয়ে তৃণমূলের সরকারি হাসপাতালে আসলেও সংকটের কারণে সেবা বঞ্চিত হচ্ছেন। যন্ত্রপাতি ও জনবলের অভাবে বন্ধ আছে জরুরি অপারেশন। এই জরুরি বিভাগে আসলে আর কোনো রকম একটু কিছু চিকিৎসা একটু করে বলবো যে রাজশাহী চলে যান। যে 2-4 জন ডাক্তার বিভিন্ন জায়গা থেকে আসে, তারা কিছুদিনের মধ্যে বিভিন্ন অজুহাতে এখান থেকে বদলি হয়ে অন্যত্র চলে যায়। অবকাঠামো সহ রয়েছে বিপুল সংখ্যক চিকিৎসক সংকট। স্বল্প জনবলের কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সুষম সেবা না পাওয়ার অভিযোগ করছেন। যন্ত্রপাতি নেই, ডাক্তারও নেই, এখানে কোনো বেড পাই নাই। তারপরে আপনার হলো আমাকে এই ফ্লোরে এখানে দেওয়া হয়েছে। জনবল সংকটে বাড়তি রোগীর সেবা দিতে চরম বেগ পেতে হচ্ছে সরকারি চিকিৎসকদের। অন্যদিকে বারবার তাগিদ দেওয়া হলেও সমস্যার সমাধান না পাওয়ার অভিযোগ জেলার স্বাস্থ্য বিভাগের। অল্প সময়ে বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা দিচ্ছে। তো এই ক্ষেত্রে যদি কিছু চিকিৎসক আমাদের এখানে আরো বৃদ্ধি পেত, তাহলে আমরা রোগীদেরকে আরো সুষ্ঠুভাবে চিকিৎসাটা দিতে পারতাম। আরো 4000-এর মতো চিকিৎসক চূড়ান্তভাবে সুপারিশকৃত হয়েছে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করার জন্য। আমরা আশা করছি যে খুব শিগগিরই তারা আমাদের হাতে আবার পদায়িত হবে। স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার 11টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে 275 জন চিকিৎসক পদে কর্মরত আছেন 72 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আধুনিক প্রযুক্তির অভাবে ঠাকুরগাঁওয়ে বন্ধ হয়ে গেছে প্রায় 1700 হাস্কিং মিল। বেকার হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক শ্রমিক। এ অবস্থায় সরকারি সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান মিল মালিকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একটা সময় কর্মচাঞ্চল্য থাকলেও এসব ধান ভাঙার মিলগুলোতে এখন নিস্তব্ধতা। লোকসান আর ঋণের বোঝায় হাস্কিং মিলগুলো বন্ধ করে দিয়েছেন মালিকরা। নষ্ট হচ্ছে কারখানার অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম। বছরের পর বছর অব্যবহৃত থাকায় ঝোপে পরিণত হয়েছে চাতালগুলো। মিল বন্ধ হওয়ায় বেকার হয়েছেন 50,000-এর বেশি শ্রমিক। এখন মানবেতর দিন কাটছে তাদের। বছরে 4 মাস বা 3 মাস আমরা কাজ করি, বাকি দিনগুলা কাজের জন্য আমাদেরকে মানুষের দ্বারা যাইতে হয়। মিলে কাজ নাই, এখন আমরা বহুত বেকার হয়ে আছি। হাস্কিং মিলগুলো যদি চালু থাকতো তাহলে আমরা সুন্দর কাজ কাম করতে পারতাম। আমরা বেচা কিনা করতে পারতেছি না, এদিকে ব্যাংকের ঋণগ্রস্ত হয়ে গেছি। যদি সরকার সহযোগিতা করে তাহলে আমরা চাল উৎপাদন করতে পারবো। সময়ের সঙ্গে আধুনিকায়ন করা হয়নি মিলের প্রযুক্তিতে। সরকারি সহায়তা পেলে আধুনিক ছাঁটাই মেশিন স্থাপন করলে মালিক শ্রমিকদের ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান বন্ধ মিল মালিকরা। সরকার যদি একটা সহযোগিতা করে সেক্ষেত্রে হয়তো এনারা আবার নতুন করে তাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান প্রাণপ্রিয়ভাবে আবার নতুন করে চালু করতে পারবে। আর আবেদন করলে মিল মালিকদের সহযোগিতার আশ্বাস দেয় জেলা খাদ্য বিভাগ। তাদের যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আসে আমাদের কাছে, আমরা অবশ্যই সরকারের কাছে আমাদের এই প্রস্তাবনাগুলো পেশ করব। সরকার অবশ্যই এটা পজিটিভলি নেবেন। জেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী 5টি উপজেলায় 1425টি হাস্কিং এবং 22টি অটো মিলের লাইসেন্স আছে। অটো মিলগুলো চালু থাকলেও হাস্কিং মিল টিকে আছে মাত্র 40টি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোর হতে না হতেই সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত সরগরম হয়ে ওঠে ক্রেতা বিক্রেতার ভিড়ে। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব ধরনের টাটকা সবজি নিয়ে আড়তে আসেন কৃষক। শীতকালীন আগাম সবজি আসতে শুরু করলেও দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন আড়তদাররা। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ভোররাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব ধরনের টাটকা সবজি নিয়ে আড়তে আসতে থাকে কৃষকেরা। আর সকাল থেকে ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে ওঠে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পাইকারি এই সবজির আড়ত। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা পাইকাররা এই আড়ত থেকে সবজি কিনে নিয়ে খুচরা দামে বিক্রি করেন। আড়তে কাঁচামরিচ বিক্রি হচ্ছে বেশি দামে। সেই সাথে শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করলেও দাম কিছুটা বেশি বলে জানান ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ জেলার মধ্যে মনে করেন এটা সদর থানার মধ্যে এই আড়ত, আশেপাশের এলাকা ধরে প্রচুর পরিমাণ শাকসবজি এই জায়গায় আসে। সিম যাইতেছে বর্তমান 70 টাকা কেজি নতুন সবজি, আর নতুন লাউ উঠছে 15 টাকা 20 টাকা পিস, আর পেঁপে 8 টাকা কেজি, আর হলো শশার দাম একটু কমছে। বিভিন্ন থানায় থেকে এখান থেকে এসে কিনে নেওয়া যায় এবং এখানে সবচেয়ে ভালো মাল পাওয়া যায়। আর পেঁয়াজের দামটা একটু অস্থিরতা হয়েছে। পেঁয়াজের দামটা মনে করেন 56 থেকে 60 পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজ নিম্ন কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি আছে। শীতকালীন সবজি আস্তে আস্তে আসতেছে আর নতুন আসতেছে দেখে একটু দামটা একটু বেশি।
আর আগামীতে যখন আপনাদের সিজন চলে আসবে তখন অবশ্যই সব সবজির দামই কমে যাবে। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বেচাকেনা চলে এই আড়তে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে আজ স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে জয় ভিন্ন কোনো কিছুই ভাবছেন না কোচ অস্কার ব্রেজন। প্রতিপক্ষকে নিয়ে চিন্তা না করে ভালো পারফর্ম করার লক্ষ্য কাপ্তান জামাল ভুঁইয়ার। অন্যদিকে কঠিন ম্যাচে জয় তুলে নিতে চায় মালদ্বীপও। মালের রশ্মি থানুতে ম্যাচটি শুরু হবে রাত 10টায়। সেলিম আহমেদের ক্যামেরায় SM ইকবালের রিপোর্ট। সংবাদ সম্মেলনে এসেও জামাল ভুঁইয়ার দৃষ্টি রাশমি ধানুর মেইন পিচে। মালদ্বীপ ম্যাচ শুরু করার আগে আরও একবার ভালো করে দেখে নিলেন সবকিছু। অনেক জটিল সমীকরণ আছে এখানে, যার সহজ সমাধান শুধুই জয়। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে আসছে পরিবর্তন। রাকিবের জায়গায় খেলছেন ইব্রাহিম। সাদকে রাইট উইংয়ে রেখে মাঝের দুজন বিপ্লু আর সোহেল। রাইট ব্যাকে এবারের সাফে বিশ্বর স্থলাভিষিক্ত হচ্ছেন রিয়াদুল রাফি। নতুন করে বলার কিছু নেই, আমরা জিততে চাই। দল ভালো অবস্থানে আছে। সাফের ফাইনালে খেলতে হলে পয়েন্ট হারানো যাবে না, তবে স্বাগতিকদের বিপক্ষে খেলতে হবে, তাই ম্যাচটা অনেক কঠিন আমাদের জন্য। প্রবাসীদের এই ম্যাচ দেখা নিয়ে এখন উত্তপ্ত মালে। মাঠে ঢুকতে পারবেন মোটে 200 জন, তাই হোম ক্রাউড মিস করবে বাংলাদেশ। তবে সেসব নিয়ে চিন্তিত নন কাপ্তান জামাল ভুঁইয়া। মালদ্বীপ কেমন করবে সেটা নিয়ে আমি বিব্রত নই। আমরা ভালো করতে চাই। মাঠে দর্শক থাকলে সেটা আমাদের অনুপ্রাণিত করে, তবে মাঠে দর্শক না থাকলেও আমরা সেটা মানিয়ে নেব। অনুশীলন শেষে এদিন গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে কেক দেয়া হয় বার্থডে বয় তারিক কাজীকে। দলকে জয় উপহার দিয়ে মুহূর্তটা রাঙিয়ে রাখতে চান এই ডিফেন্ডার। আমরা সবকিছু করব জেতার, so that we win and we will do our everything. এই ম্যাচের আগে মালদ্বীপ যে বেশ চাপে রয়েছে তা বোঝা যায় ওদের আচরণেই। ফ্লাড লাইটে অনুশীলন করা স্বাগতিকরা ছবি দেয়নি গণমাধ্যমকে, কারণ একটাই, কোনোভাবেই যাতে ওদের কৌশল বুঝে না ফেলে বাংলাদেশ। আমাদের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় জয় পেতেই হবে, তবে বাংলাদেশ খুবই শক্ত প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে 10 জনের দল নিয়ে ড্র করাই ওদের আত্মবিশ্বাসটাও দারুণ। তবে রাকিব আর বিশ্বনাথের অনুপস্থিতির সুযোগ নেব আমরা। যে মালদ্বীপকে একটা সময় হেসে খেলে হারাতো বাংলাদেশ, তাদের বিপক্ষেই গেল 18 বছর ধরে জয় বঞ্চিত লাল সবুজরা। এই ম্যাচে তার ব্যত্যয় অবশ্যই ঘটাতে হবে, নয়তো জামাল ভুঁইয়াদের জন্য কঠিন হয়ে যাবে সাফ চ্যাম্পিয়নশিপের সমীকরণে টিকে থাকা। মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। লাগামহীন ভোগ্য পণ্যের বাজার। সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে কেজিতে 8 টাকা বেশিতে বিক্রি হচ্ছে চিনি, বাড়ছে তেল পেঁয়াজের দামও। টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইন। করোনা রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালামের আত্মসমর্পণ, জামিন দিলেন আদালত। এবং সৈয়দপুর কক্সবাজার রুটে চালু হলো বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই নতুন রুট, দেশীয় পর্যটন বিকাশের আশা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।